নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে ঠাকুরবাড়িতে মতুয়া মহাসংঘের নেতৃত্বে যে অনশন আন্দোলন শুরু হতে চলেছে, আমি সেই সম্পর্কে আপনাদের দু একটা কথা বলবো। আমরা জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং খবরের কাগজের মাধ্যমে যে মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর পন্থী যে অংশ, সেই অংশ এসআইআরের বিরোধিতা করে এবং মতুয়াদের বা উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে একটা অনশন আন্দোলন ঘোষণা করেছেন। মমতা ঠাকুর নিজেই সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন যে তারা আগামী 5 তারিখ বুধবার থেকে ঠাকুরবাড়িতে বড় মা যে ঘরে থাকতেন সেই ঘরের সামনে ওখানেই মঞ্চ বেঁধে অনশন আন্দোলন শুরু করবেন। এবং এই অনশন আন্দোলন কোনো রিলে অনশন নয়, এই অনশন আন্দোলন আমরণ অনশন আন্দোলন। আমরা 2004 সালে নাগরিকত্বের দাবিতে, নাগরিকত্ব আইন পরিবর্তনের দাবিতে, যাতে সমস্ত উদ্বাস্তু মানুষেরা নাগরিকত্ব পান, তার জন্যে 2004 সালে আমরা অনশন আন্দোলন করেছিলাম। সেই অনশন আন্দোলনে আমি নিজে অনশন করেছিলাম এবং ওই অনশন আন্দোলনের দায়িত্ব, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার উপরেই ছিল। তারপরে আরও একটা অনশন আন্দোলন আমরা করেছিলাম। প্রথম আন্দোলনটা 7 দিন স্থায়ী হয়েছিল এবং 7 দিনের দিন দিল্লি থেকে প্রধানমন্ত্রী একজন এমপিকে তার দূত হিসেবে ঠাকুরবাড়িতে পাঠিয়েছিলেন এবং সেখানে সেই এমপি এসে বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর তরফে এসেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে অনশন প্রত্যাহার করে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং সে মিটিং পরে দিল্লিতে হয়েছিল। পরবর্তীকালে আরেকটা আন্দোলন আমরা করেছিলাম, সেটা 4 দিন স্থায়ী হয়েছিল, সেটাতেও আমি অংশগ্রহণ করেছিলাম। আর একটা আন্দোলন তার আগে হয়েছিল এই 2 অনশনের মধ্যবর্তী সময়ে 2010 সালে 28শে ডিসেম্বর কলকাতায় একটা খুব বড় সমাবেশ হয়েছিল। লক্ষাধিক মতুয়ার জমায়েত হয়েছিল এবং সেই মতুয়াদের সেই মঞ্চে সমস্ত রাজনৈতিক দলের টপ লিডার যারা, তারা হাজির হয়েছিলেন এবং নাগরিকত্ব আইন যাতে সংশোধন হয়, সমগ্র উদ্বাস্তু সমাজ মতুয়া সহ তাদের যাতে নাগরিকত্ব সমস্যার সমাধান হয় তার প্রতিশ্রুতি হয়, তার জন্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন একটা সর্বদলীয় প্রতিনিধি দল, সব দল থেকে এমপিদের নিয়ে একটা প্রতিনিধি দল, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন এবং ওই দিনই বিকেলবেলায়, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার সঙ্গেও কথা হয়েছিল। তিনিও বলেছিলেন তার পার্টির নেতাদের তিনি নির্দেশ দেবেন যাতে সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু কার্যত সেই উদ্যোগ ভেস্তে যায়। ভেস্তে যাওয়ার জন্যে অধিকাংশ মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে দায়ী করেন। বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্ব, দোষ এগুলো আছে,
কিন্তু সেই সঙ্গে এটাও ঘটনা, আসলে তার পর 2010, তারপরে তো 2011 সালের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ঠাকুরবাড়ির মঞ্জুল ঠাকুরকে টিকিট দিয়ে দেয়। টিকিট দিলে তিনি এমএলএ হন, মন্ত্রী হন, এবং এই প্রক্রিয়াতে যেটা হয়, বিভিন্ন বিরোধীরা তখন বোঝেন যে আসলে মতুয়ারা তৃণমূলের একটা পার্টির দিকে চলে গেছেন, ফলে অন্যরা হয়তো আর সেই কারণে উদ্যোগ নেননি। ফলে এই সবগুলো আন্দোলন হয়েছিল। এই উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবিতে আন্দোলন শুধু ওইটুকু হয়েছে তা নয়। আমরা একটা ঠাকুরবাড়ি ওই একবার আন্দোলন করলো 2004 সালে, তারপরে 10 সাল পর্যন্ত 6 বছরের মধ্যে আর কিছু করলো না, করতে রাজি হলো না। ফলে এই সময় তো আমরা বসেছিলাম না, আমরা বিভিন্ন উদ্বাস্তু সংগঠন তৈরি করে, বিশেষ করে আমরা তৈরি করেছিলাম জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের ব্যানারে আমরা লাগাতার আন্দোলন করেছি। এবং সেই আন্দোলন মানে এখানে কলকাতায় জেল ভরো আন্দোলন হয়েছে, রেল রোকো আন্দোলন হয়েছে, এবং এই জেল ভরো আন্দোলনে প্রায় 2500 লোক প্রেসিডেন্সি জেলে তারা আটক করেছিল। দিল্লিতে অনশন হয়েছে, দিল্লিতে অন্তত 5-6টা মানে কনস্টিটিউশন ক্লাব, তারপরে গালিব একাডেমি, গান্ধী পিস ফাউন্ডেশন, সেখানে এরকম বিভিন্ন জায়গাতে খুব বড় বড় বিভিন্ন দলের নেতাদের, এমপিদের নিয়ে আমরা কনভেনশন করেছি, সেমিনার করেছি। তারপরে দিল্লির যন্তর মন্তরে 2টো অনশন হয়েছে, যেটা 5 দিন এবং 4 দিন কন্টিনিউ করেছে। সে অনশন মঞ্চে মন্ত্রীরা এসেছেন, অনশন মঞ্চ থেকে আমাদের ডেকে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সাথে নর্থ ব্লকে তারা আলোচনা করেছেন, কথা দিয়েছেন। প্রায় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির 30-40 জন পর্যন্ত এমপি আমাদের অনশন মঞ্চে এসেছেন। এইসব হয়েছে। ফলে নাগরিকত্বের জন্যে এই যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা বরাবর আছি, আমরা বরাবর এই আন্দোলনে থাকতে চাই। ফলে ঠাকুরবাড়ি থেকে যে ডাক দিয়েছেন অনশন আন্দোলনের, এই ডাক নিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, শুধু আমার মনে নয়। ধরুন, মতুয়ারা আন্দোলনের মেইন ফোর্স বরাবর, এবং আমরা যখন ঠাকুরবাড়িতে আন্দোলন করেছি সবাই অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা সবাই মতুয়া মহাসংঘের ব্যানারেই এই আন্দোলনটা করেছি, কারণ আমরা মনে করি যে সেটাই হওয়া উচিত। আমরা ওই গলায় মালাওয়ালা মতুয়া না হলেও আমরা মতুয়া পরিবারের, নমশূদ্র পরিবারের মানুষজন। ফলে এরকম আমার মতো লোকজন যারা ঠিক ওই অর্থে আচারমালা গলায় দেওয়া মতুয়া নয়, আমাদের সমাজের একটু দলিত আন্দোলন করেন, সমাজের জন্যে ভাবেন, লেখাপড়া জানা লোক, এই সব কিন্তু এই আন্দোলনে বরাবর অংশগ্রহণ করে। কিন্তু এবারের একটা আলাদা বৈশিষ্ট্য হলো, যেভাবে কলটা দেওয়া হয়েছে তাতে আমার মতো লোকজন, তাদের মনে হয়েছে যে তাদের আর মমতা ঠাকুরের নেতৃত্বে এই যে মতুয়া মহাসংঘ, তারা ডাকতে চাননি, তারা আর গুরুত্ব দিয়ে ডাকতে চাননি, বা হয়তো এমন হতে পারে আদৌ চাইছেন না যে তারা এখানে অংশগ্রহণ করুক। এই পরিবর্তনটার কারণ হলো মমতা ঠাকুর ধীরে ধীরে আসলে পার্টির লোক হয়ে গেছেন, এবং সেটা খুব অস্বাভাবিক তা বলছি না, যেহেতু একটা অংশ হয়ে গেছে বিজেপি, আর উনিও যেহেতু তৃণমূলের সঙ্গে আছেন, উনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, ওনার মেয়ে মধুপর্ণা, তাকেও এমএলএ টিকিট দিয়েছে, এটা অস্বাভাবিক নয়। এবং তার বিভিন্ন রকম পদক্ষেপেও তিনি বুঝিয়ে দিচ্ছেন যে পার্টির বাইরের লোকজনের বেশি অংশগ্রহণ না হলে হয়। মানে বিশেষ করে আমার সঙ্গে বিভিন্ন সময়ে বরাবরই আমার সঙ্গে সম্পর্ক ভালো, আজও খারাপ আমি তা বলছি না, কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে আগের সেই বিষয়টা আর এখন নেই। উনি
কিছুটা অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি এরকম মনে হয়। হয়তো আমার ধারণা বেঠিক হলেও হতে পারে। বিশেষ করে মধ্যেখানে দুটো মেয়ের একটা কাস্ট সার্টিফিকেটের সমস্যায় তিনি যে ব্যবহারটা করেছেন, তাতে আমাদের সমাজের একটু আমাদের মতো লেখাপড়া জানা লোকজন, মানে সেই অর্থে লেখাপড়া জানা লোকজন, তারা খুব অসন্তুষ্ট এবং তিনিও হয়তো তাদের আর ডাকতে চাননি। তো যাক, তবুও তিনি কল দিয়েছেন। কল দেওয়ায় যেভাবে কল দিয়েছেন, কোনো রকম কোনো আলোচনা ছাড়া এই সমস্ত লোকজনের সঙ্গে তিনি কল দিয়েছেন এবং কলটা দিলেন এই 5 তারিখ থেকে। মানে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি না নিয়ে এই আন্দোলন, যদিও ইস্যুটা ইমার্জেন্সি আছে, তা সত্ত্বেও আমি এই কথা বলছি, একটু আগে থাকতে এসআইআর ব্যাপারটা তো হঠাৎ এসে পড়েছে তা তো নয়। এসআইআর হবে হবে এটা তো 3-4 মাস ধরে চলছে। সেরকম যদি একটা প্রস্তুতি থাকতো তাহলে ভালো হতো। তো যাই হোক, তবুও আমরা মনে করেছিলাম তিনি তো একজন এমপি, রাজ্যসভার এমপি। তিনি যখন কল দিয়েছেন তার একটা আলাদা গুরুত্ব আছে। একজন এমপি যদি তিনি বলেছেন আমরা অনশনে বসবো, আমার মনে হয় আমার মতো বোধহয় গোটা রাজ্যবাসী তারা মনে করেছেন, ভেবেছেন যে মমতা ঠাকুর অনশন শুরু করছেন। এবং আমি যখন এটা শুনেছি সত্যি আমি খানিকটা উৎসাহিত হয়েছিলাম যে মমতা ঠাকুর নিজে যদি অনশন করেন তাহলে আমার মতো লোক 5 দিন 7 দিন 10 দিন বসে যেটুকু প্রচার, যেটুকু গভর্নমেন্টের কাছে বার্তা যাবে, তার থেকে একজন এমপি যদি অনশনে বসেন 2 দিনের মধ্যে সারা ভারতের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যাবে। এবং সেটা মতুয়াদের আন্দোলনের পক্ষে, মতুয়াদের উদ্বাস্তু মানে মতুয়া এবং উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলনের জন্যে অত্যন্ত একটা ভালো বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে আমরা এখন শুনছি, সঠিক বেঠিক এখন অবধি নিশ্চিত জানি না, যে উনি এই কল দিয়েই ঠাকুরবাড়ি থেকে চলে গেছেন। মানে হতে পারে, যেটা শুনেছি যে এমপিরা তো বিভিন্ন কমিটির মেম্বার, সেই কোনো কমিটির মিটিং আছে, ফলে শুনছি উনি নাকি আর 10-11 তারিখে উনি ফিরবেন। অথচ উনি আন্দোলনের কল দিয়েছেন 5 তারিখ থেকে, বুধবার থেকে। তো এইটা তো আমার মনে হচ্ছে যে একটা দুঃসংবাদ, আন্দোলনের জন্য একটা দুঃসংবাদ। তিনি যদি অনশনে নাও বসেন তাহলেও তার ওখানে থাকার প্রয়োজনীয়তা ছিল, মানে থাকাটা অত্যন্ত জরুরি ছিল। জরুরি এই কারণে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যখনই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, মমতা ঠাকুর দিয়েছেন, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুরও ওই রাস মেলা বরাবরই হতো ওখানে, তো সে কলটাও উনি দিয়ে দিয়েছেন, বোধহয় ওটা 4 তারিখে। তারপরে 5 তারিখে একটা শান্তি সভা হয়, 5 তারিখে সেই শান্তি সভাটা আছে। এবং সেই সঙ্গে একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি, জানি না ইচ্ছাকৃতভাবে তোলা হচ্ছে কিনা, সেটা হচ্ছে যে ওই শান্তনুর জন্ম সম্পর্কে কিছু একটা কটূক্তি করেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও দেখেছি উনি বলছেন যে না, আমি বলছি ওদের রাজনৈতিক জন্ম একটা মিথ্যার উপর নির্ভর করে হয়েছে, কিন্তু সেটা ওই পক্ষ থেকে বলছে যে শান্তনু ঠাকুরের জন্ম মিথ্যার উপরে, এরকমভাবে ব্যাপারটা প্রচার করে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাবার জন্য ওই বড়মার ঘরের সামনে যেখানে এরা মঞ্চ বেঁধে অনশন করবেন বলছেন, আর শান্তনুর লোকজন বলছে ওই জায়গাতেই তারা বিক্ষোভ করবেন যতদিন না মমতা ঠাকুর এটার জন্যে দুঃখ প্রকাশ করেন বা কথা উইথড্র করেন, এরকম। তার মানে এইটা নিয়ে একটা শান্তনুর দিক দিয়ে একটা গোলমাল পাকানোর একটা চেষ্টা চলছে। এবং সাধারণভাবে মানুষ জানেন যে শান্তনুর ওখানে কিছু লোকজন, কিছু ইয়াং জেনারেশন আছেন যারা অত্যন্ত উগ্র, এবং তারা ইতিপূর্বে বেশ কিছু গোলমাল মারামারির ঘটনা ঘটিয়েছে।
ফলে এইটা অনেকের মনে এই সেই পুরনো স্মৃতি সেইগুলো ভেসে উঠছে। আসলে ঠাকুর বাড়িতে এইটা নিয়ে যদি একটা গোলমাল হয়, তো সাধারণভাবে আসলে আমাদের দেশের যে সামাজিক কন্ডিশন, তাতে অন্যান্য সমাজের মানুষ তো মতুয়াদের দুই মানে পার্টি যাই হোক, মতুয়াদের যে খুব ভালো চোখে সুনজরে দেখে তা তো নয়। তারা আন্দোলন করছেন, এটাকে তো তারা প্রশংসা না করে যেমন পারেন না, আবার গোলমাল হলে এইটাকে নিন্দা করতে তারা সবার আগে এটা করে থাকেন, এবং এটা গোলমালটা ভালোও নয়। ফলে এইটা তো উচিত হবে না আমার মনে হয়। যে কারণে আমার মনে হয় আমার সঙ্গে ওদের এই মতুয়া মহাসংঘের মানে মমতাপন্থী মতুয়া মহাসংঘের জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য দু একজন বিশিষ্ট মতুয়া যারা নেতৃস্থানীয় মতুয়া, তাদের সাথে কথা হয়েছে। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে, মমতা ঠাকুর যখন ব্যস্ত 10 তারিখে ফিরবেন, আপনারা বরং এটা পিছিয়ে দিয়ে 10 তারিখ থেকে আপনারা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ থেকে অনশনটা শুরু করুন। গোলমালটা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। গোলমাল তারা করতে চাইলে পরেও করতে পারেন, তাহলে এটা তো একদম একটা সম্ভাবনাই দেখা যাচ্ছে। কিন্তু আমি জানি না তাদের আমার সাজেশন তারা শুনবেন কিনা। শোনার কথা নয়, কারণ আমি তো তাদের সংগঠনের কেউ নই, পার্টিরও কেউ নই। তারপরে নিতান্ত বলেছি না হলে অন্তত একটা দিন পিছিয়ে দেয়, 5 তারিখের জায়গায় 6 তারিখ হোক, তাহলে অন্তত যে এইটা প্রকাশ পাবে যে মমতা ঠাকুরের অংশের মতুয়ারা গোলমালটা অ্যাভয়েড করতে চাইছেন। সেটা তাদের পক্ষে মানুষের মধ্যে একটা ভালো বার্তা যাবে যে তারা আন্দোলনটাকে গুরুত্ব দিতে চাইছেন, এইটা আমি বলেছি। এবং ওরা আমাকেও বলেছে এখানে অংশগ্রহণ করার জন্যে। কিন্তু আমি মানে মমতা ঠাকুরের এই ইদানিংকালের যে আমি আমার ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, আমার সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, তাতে আমার মনে হয়েছে যে উনি আন্তরিকভাবে চাইছেন না আমি ওখানে অংশগ্রহণ করি। ফলে এই মতুয়াদের যারা লিডার, তারা যখন আমাকে বলেছেন, আমি বলেছি যে ওখানে দেখো আমি বাইরে থেকে গিয়ে কি করতে পারি। বাইরে থেকে গিয়ে উনি যদি চান তাহলে তো নিশ্চিতভাবে আমরা করতে পারি, কিন্তু উনি যদি না চান, আন্তরিকভাবে যদি না চান, তো তাহলে সেখানে গিয়ে তো আমাদের যাওয়াটা ঠিকও নয়, আপনাদেরও ডাকা ঠিক নয়। আমি এইভাবে তাদের বলেছি। মানে আমি আসলে সেখানে যাওয়ার জন্য খুব উৎসাহ পাচ্ছি না, যুক্তিও আমি পাচ্ছি না। কিন্তু জানি না শেষ পর্যন্ত যদি সত্যি সত্যি আন্দোলনটা হয় সেক্ষেত্রে কি করব। কারণ আমরা আন্দোলনটা হোক, উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্যে আন্দোলনটা হোক, এটা তো আমরা চাই। ফলে সেটা পরিস্থিতি কি দাঁড়ায় সেটা দেখা যাবে। এবং সেটা যদি শেষ পর্যন্ত আন্দোলনটা সত্যি সত্যি হয়, তাহলে আমি কেন, হয়তো আমাদের মতো অন্যান্য যারা আছেন তারাও এটাতে পুনর্ভাব ভাববেন, বা আমি যদি নতুনভাবে ভাবা শুরু করে আমি আর 2-4 জনকে ভাবানোর চেষ্টা করব। তা সত্ত্বেও আমি বলছি যে এই আন্দোলনটা ওই যতটা না এসআইআর নিয়ে এসআইআরের ব্যাপারটা সামনে আনা, আন্দোলনের দাবি হওয়া উচিত যে যারাই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন প্রণয়ন। আমাকে যখন মতুয়া সঙ্গে জেনারেল সেক্রেটারি বলেছেন, তখন আমি বলেছি এই দাবিটাই রাখো। এবং তার সাথে বক্তৃতায় তো এসআইআরটা আসবেই, এসআইআরটা নিয়ে বক্তৃতায় বলা হবে, আলোচনা করা হবে, তার সম্পর্কটাও আলোচনা করা হবে। কিন্তু ওই দাবিটাই প্রাধান্য দেওয়া উচিত, ওইটাকেই কেন্দ্রবিন্দু করা উচিত। তো এরকম একটা অবস্থার মধ্যে আছি। তারা যেটুকু শুনেছি তারা সিদ্ধান্ত নিয়েছেন বা অন্তত আলোচনা করেছেন, যেটা শুনলাম। আজকেও শুনলাম যে আজকে ওরা সন্ধ্যেবেলায় ওরা বসবেন বা গুগল মিটিং করবেন। তো সেখানে এখনো পর্যন্ত তাদের নেতারা আমাকে যেটা বললেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আদার দ্যান বিজেপি বাদে আর যে সমস্ত বিরোধী দলের রাজনৈতিক পার্টিগুলো, তার নেতৃবৃন্দকে তারা ইনভাইট করবেন।
এবং গভর্নমেন্টের কাছে তাদের ডেপুটেশন দেওয়া, গভর্নমেন্টের কাছে দাবি সনদ পেশ করা, সেটা তো গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট বিজেপির হোক আর কংগ্রেসের হোক। তো এরা এই যে ডিসিশনটা নিয়েছেন আমি মনে করি অত্যন্ত সঠিক ডিসিশন, এবং সমস্ত পলিটিক্যাল পার্টিকে তাদের আমন্ত্রণ জানানো উচিত এবং চেষ্টা করা উচিত যাতে ওই সব পার্টির প্রধান প্রধান নেতারা সেখানে যান, এই আন্দোলনটাকে সমর্থন করেন। আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাদের কাছেও আমি আবেদন করব, তারা যদি সত্যি আপনাদের আমন্ত্রণ করেন তাহলেও আপনাদের তাদের পাশে দাঁড়ানো দরকার। কারণ যে যাই বলুক, যে যেভাবেই বলুক না কেন, আজকে মুসলমানদের নাম কিছু বাদ যাবে, নানা কারণে বাদ যাবে। তো সেইটা মানে এখানকার প্রকৃত যে পশ্চিমবঙ্গের মুসলমান, তাদের তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিছু মুসলমান ওই একেবারে গরিব মানুষ, তারা দেখা যাচ্ছে যে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা তো প্রমাণ হয় তারা এখানে থাকার জন্য আসেন না, তারা এই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আসেন না। তার মানে কি ভোটার কার্ড করে না? ভোটার কার্ড করেন, না করলে নানান রকম হেনস্থার শিকার হতে হয়। তো তারা যখন চাপ পড়েছে চলে যাওয়ার চেষ্টা করছেন, চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় 2-4 জনকে অ্যারেস্টও করছেন, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু মূলত যাদের নাম বাদ পড়বে, মানে যে যে ক্রাইটেরিয়া করেছে ওই 87 সালের 1 জুলাই, 2004 সালের 3রা ডিসেম্বর এবং ওই যে 11টা-12টা নথি, এই সমস্ত নিয়ে যেভাবে এসআইআরটা হবে, তাতে মূলত পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু মানুষেরাই ক্ষতিগ্রস্ত হবেন, তাদেরই নাম তালিকা থেকে বাদ পড়বে। তা সত্ত্বেও আমি উদ্বাস্তুদের বলবো, তালিকা থেকে বাদ গেল মানে আপনি এখানে বেনাগরিক ঘোষিত হয়ে গেলেন তা নয়। আর আপনাদের তো অ্যারেস্ট করার আর ভয়টা নেই, সে আপনি 2014 বলুন আর 2024 বলুন, যদি 2014 পর্যন্ত কার অন্তর্ভুক্ত হয় আর 24 পর্যন্ত ওটা একটা অর্ডার করেছে, ওটা বিষয়টা একটু আলাদা। তা সেসব যাই হোক, অ্যারেস্ট হওয়ার ভয় নেই। ফলে নাগরিকত্বের আন্দোলনটা এই আবহের মধ্যে, এসআইআর আবহের মধ্যেও নাগরিকত্বের দাবিটাকে সামনে রেখে আন্দোলনটা করা দরকার এবং এইটাকে আগামী দিনে কন্টিনিউ করা দরকার। এবং বিরোধী দলগুলোরও উচিত এই ইস্যুটাকে একটা রাইট স্পিরিটে নিয়ে এইটা যাতে আলটিমেটলি নাগরিকত্ব আইন সংশোধন হয় এবং সমস্ত উদ্বাস্তু মানুষেরা যাতে নাগরিকত্ব পান, এবং এমন একটা আইন তৈরি করা আমরা যে দাবি করেছি, এখানে আমি বলেছি, তাতে এখানকার ভূমিপুত্র যারা, তারা উপকৃত হবেন। কারণ এখানকার বহু মানুষের ওইসব কাগজপত্র দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হবে, কিন্তু যারাই ভারতবর্ষে স্থায়ীভাবে বাস করেন তারাই ভারতবর্ষের নাগরিক, এই মর্মে যদি আইন হন তাহলে ভূমিপুত্ররা উপকৃত হবেন, উদ্বাস্তুরা উপকৃত হবেন। ফলে আমি বিভিন্ন পার্টি এবং সমস্ত মানুষের কাছে আবেদন করব যে উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্যে বা আইন পরিবর্তনের জন্যে, পরিবর্তনের জন্যে এরকম যে আন্দোলন, সে মতুয়ারা করুক আর যেই করুক, সেই আন্দোলনের পাশে যেমন সমস্ত মানুষের তার পাশে দাঁড়ানো উচিত, তেমনি বিভিন্ন পলিটিক্যাল পার্টিরও দাঁড়ানো উচিত। আমার এই ছোট্ট ভিডিওটা এই আবেদন করবার জন্যে আমি আপনাদের সামনে এসেছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।